বাংলাদেশের কথা পরে ভাববেন, নিজের কথা ভাববেন। ডিজিটাল টেকনোলজি আপনারা যদি আয়ত্ত করতে পারেন, আপনাদের জীবনে আপনারা এত সমস্যার সমাধান করবেন যে সেটা চিন্তার বাইরে। আশা করি এই যে আমরা এই মেলাটি হচ্ছে, এই মেলাটি এই দেশে একটা প্রচন্ড আন্দোলন সৃষ্টি করবে, মানুষের মনের গতি ফিরিয়ে দেবে, মনের আশা আকাঙ্ক্ষা ফিরিয়ে দেবে, তার মনে আশার সৃষ্টি করবে, এবং আমরা অচিরে একটা নতুন রাস্তায় যেতে অগ্রসর করবো। এ বিষয়ে আমার মনে হয় যাই হোক, আপনার কথা না বলে আপনারা অনেকদিন ধরে আমার কিছু কথা শুনলেন, তার জন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়ার। সবশেষে আমার কিছু চেষ্টা করবো কিছুটা সাউন্ড করার জন্য, এবং একটা বিষয়ে আসলে আপনাদের কয়েকটা ধারণা প্রশ্ন করেছে, খুবই সংক্ষেপে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আলোচক, উপালোচক যারা প্রতিজামান এবং পঞ্চপ্রতিষ্ঠ আলোচক বৃন্দ এবং আসলে ইন্টারঅপারেবিলিটির এই ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই যে আমরা দেখেছি যে এখানে কয়েকটা ছোট কথা আপনারা যদি বক্তব্য শুনে থাকেন, যে সফট কপি চাইলেই সমস্যা, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই তাৎপর্যপূর্ণ। যে সফট কপি চাইলেই সমস্যা, এটা আপনি বলেছিলেন যে বাংলার কথা তুলতে গিয়ে যে একই ডকুমেন্টে যে আমরা বিজয় লেখনী ইউজ করেছি, কিন্তু এটা এক ডকুমেন্ট খোলা যায় না, একবার এডিট করতে গেলে সমস্যা হয়। এটা খুব ছোট মাপের উদাহরণ, কিন্তু আসলে দেখেন এটা তো আমাদের লাইফকে এটা মিজারেবল করে তোলে। আমরা একটা ডকুমেন্ট আমরা চেঞ্জ করতে পারি না। ডকুমেন্টের ইন্টারঅপারেবিলিটি কিন্তু ইংরেজদের কোনো সমস্যা হয়নি, তারা এই কম্পিউটার আবিষ্কার করেছিল, এটাতে তাদের পুরো কন্ট্রোল ছিল। ডকুমেন্ট ইন্টারঅপারেবিলিটি হয়েছে হয়তো যে যখন প্রোপ্রাইটারি ফরম্যাট ইউজ করেছে, যে ওয়ার্ড ডকুমেন্টের তৈরি ওয়ার্ড পারফেক্টলি করবে কিনা, প্রথম দিকে হয়তো এই ধরনের সমস্যা ছিল, কিন্তু সেটা তারা পরে কনভার্ট করে ওভারকাম করেছে। আমাদের সমস্যাটা কিন্তু আসলে বিশাল হয়ে দাঁড়াতে পারে। ভোটার লিস্টের কথা একজন বলেছেন, অ্যাক্সেসের প্রশ্ন কিন্তু আমরা এখন যাবো না। আপনারা শুনেছেন ইন্টারনেটেও অনেকে বলেছে ডাটা আসলে সব ডাটা সবাই অ্যাক্সেস করতে পারে না, এখানে প্রাইভেসির ইস্যু আছে। ডাটা অ্যাক্সেসের প্রশ্ন থাকবে নির্ধারিত নীতিমালার ভিত্তিতে এবং আইনানুগ পদ্ধতিতে, এবং এখানে আইনের প্রশ্ন এসেছে, আমরা নিশ্চয়ই আইনের মাধ্যমে সমাধান করব। কিন্তু ভোটার লিস্টের আমি শুধু ইন্টারঅপারেবিলিটির প্রশ্নে ছোট একটা উদাহরণ দিব। আমি জানি আপনারা বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছেন। এই যে ভোটার লিস্টটা আগে যখন আমরা তৈরি করতাম, এটা আমরা ম্যানুয়াল সিস্টেমে করতাম, সবার বাড়ি বাড়ি যেত, বাড়িতে গিয়ে এই তালিকাটা তৈরি হতো। এখানে কিন্তু এই যে ডাটা ফরম্যাটটা ছিল, যে সবাই মূলত বাড়ির ভিত্তিতে আমরা ধরে নিতে পারি যে এটা যদি কম্পিউটারে করে তাহলে অ্যাড্রেস সিস্টেমে এটাকে সলভ করা আছে। আমাদেরকে কল্পনা করতে হবে এটা ম্যানুয়াল সিস্টেম হবে, আসলে অ্যাড্রেসের ভিত্তিতে এটা সলভ করা আছে। বাংলাদেশে আমি যদি এখন অ্যাড্রেসের কোনো দেখি, আমার অ্যাড্রেসের কোনো প্যাটার্ন আছে, কেউ ধানমন্ডিতে লিখতেছে অ্যাপার্টমেন্ট নাম্বার 4 রোড নাম্বার অমুক, আবার কেউ লিখছে অন্যজন লিখতেছে রোড নাম্বার 4 অ্যাপার্টমেন্ট অমুক। এখন আপনি এটাকে ডাটাবেসে সর্ট করেন, আপনি চিন্তা করতে পারেন এখানে যারা টেকনোলজি নিয়ে কাজ করেন যে আমার ভোটার লিস্ট আর হবে না, এটা কোথায় যাবে। এবং আমাদের যে প্রচুর সমালোচনা হলো, অনেকে ভর্তুকি দিয়ে সমস্যা করেছে, এটা কিন্তু টেকনোলজি আমরা যখন অটোমেশন থেকে গেলাম, রেলওয়ে থেকে টেকনোলজিক্যাল সিস্টেমে গেলাম, এগুলো আমরা অ্যাড্রেস করতে পরিপূর্ণভাবে পারি নাই। এখন আমি মনে করি যে আমার অ্যাড্রেস ফরম্যাট কি হবে, এটা আমি কিভাবে লিখবো, সিটি কর্পোরেশন কিভাবে লিখবে। হঠাৎ করে যদি সিটি কর্পোরেশন ঢাকা, আপনি ধানমন্ডির কথা চিন্তা করেন, আমি কি ধানমন্ডিতে ব্যক্তির নামে নাম্বার লিখবো নাকি রাস্তার নাম্বার যেভাবে পুরনো ছিল সেটা লিখবো, আমার লোকজন কি জানে? তো আমরা টেকনোলজিটাকে বোঝার জন্য আমরা মিটার গেজের কথা বলেছি, ব্রড গেজের কথা বলেছি। আচ্ছা, আমরা যখন আরো বড় স্তরে যাবো দেখবো যে এখানে অনেক জিনিস আমাদের অ্যাসেস করতে হবে। তো আমি ধন্যবাদ জানাবো আলোচককে, যিনি কিন্তু ইস্যুগুলো তুলে এনেছেন। আসলে আমরা কাজ শুরু করলে হবে না, আমি পুরোপুরি হবো না। কাজ শুরু করার আগে আমাকে স্ট্যান্ডার্ড সেট করতে হবে, এবং স্ট্যান্ডার্ড সেট না করলে কিন্তু ডিসপ্যারেট সিস্টেমে চলে যাব, এটাকে আর আসলে এক করা যায় না। কাজে এটা আমাদেরকে স্ট্যান্ডার্ড অবশ্যই রেগুলাসলি ফলো করতে হবে। সেই রেগুলাস আমরা দরকার হলে আমরা এটাকে চেঞ্জ করব। আমরা উই আর অলওয়েজ ওপেন টু চেঞ্জ, এবং আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এবং ইমিডিয়েটলি আমি যে আশা করণীয় কাজ আমি বলবো যে এটা ইমিডিয়েটলি আমাদের এগুলো চিহ্নিত করতে আমরা পেরেছি,
এবং ই গভর্নমেন্ট যে পলিসি কন্ট্রোল গ্রুপ আসলেই আমি এটাকে সমর্থন করি মাননীয়। আর তাছাড়া সিটিজেন কোড ডাটা স্ট্রাকচারের কথা এসেছে, আপনারা জানেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী কিন্তু একটা কমিটির আহ্বায়ক হয়েছেন, যদিও সেটা এখনো কাজ করেনি, টিউবারও রেডি হয়ে গেছে। তো আমরা যখন মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে কাজ করব তখন এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো, এবং তখন কিন্তু আরো বড় পরিসরে সমস্ত প্রশ্নই আমাদের অ্যাড্রেস করতে হবে। তো আমি আপনারা খুবই সংক্ষেপে আমি বলে যাই, আপনারা যে আলোচক যেটা বলেছেন এগুলো আমি আশা করবো যে আপনারা মোটামুটি আজকে সুপারিশমালা হিসেবে আসবে। দেফাতুল্লাহ সাহেব যে প্রশ্নগুলো করেছেন মোটামুটি এখানে একটা ভালো প্রশ্ন এসেছেন যে উনি যদি পিন ইউজ করেন তাহলে 18 নিচে তার জন্য কি পিন ইউজ করা উচিত কিনা, এটাও আসলে একটা কমিটির মাধ্যমে এগুলোকে ডিসাইড করতে হবে। কিন্তু আমাদের কিছু পাসপোর্টে আমার পিন থাকবে আর কিছু পাসপোর্টে কোনো নাম্বার থাকবে না, এটা একটা প্রশ্ন আসলে আমাদেরকে একটা চিন্তা ভাবনা করতে হবে। আর আইনের কথাটা এসেছে এখানে, আমি মনে করি আইনের কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যে ডাটা ইন্টারচেঞ্জ এগুলো আইনের মাধ্যমে না হলে কিন্তু এটাকে অ্যাড্রেস করা যাবে না। আর আমার মনে হয় আমরা বিবিএস এর সাথে দ্রুতভাবে কাজ করি। বিবিএস এর জিও কোডের ভিত্তিতে আমরা পিন তৈরি করেছিলাম, এখন দেখা যাচ্ছে পিনের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু জিও কোড একটা ভালো স্ট্যান্ডার্ড। আমরা কিছুটা চেঞ্জ করেছিলাম জিও কোডে, যেহেতু আহ্বানগুলিকে প্রপারলি আইডেন্টিফাই করা যাচ্ছিল না, একটা আলাদা কোড দেওয়া হয়েছিল। স্টিল আমাদের জিআইএস এর সাথে, যেটা তো জিআইএস এর কথা বলা হয়েছিল, জিও কোডকে ইন্টিগ্রেট করে আসলে জিআইএসটাকে আমাদের অবশ্যই সেম স্ট্যান্ডার্ডে আনতেই হবে। নাহলে আর এখানে জিআইএস সিস্টেমে এত ইনভেস্টমেন্ট, আমরা কিন্তু প্রশ্নগুলি সবাই উত্তর দিয়েছি এবং প্রশ্নগুলি উঠেও এসেছে যে ইনভেস্টমেন্ট আমরা যখন করবো এখানে আমরা অপচয় কেন করবো। হিউম্যান রিসোর্সের কথা এসেছে, অবশ্যই আমাদের মানব সম্পদ উন্নয়ন করতে হবে। সরকারি দপ্তরের সাথে আসলে সমস্ত ক্যাপাসিটি সরকারি দপ্তরে তৈরি করা যাবে না, আমাদেরকে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতেই হবে, কিন্তু এই কাজ বুঝে নেওয়ার মতো কাঠামো তো আমাদের থাকতে হবে। আচ্ছা, আমি আমাদের ডিজিএম যেটা বলেছেন বড় পরিসরে আমাদের সম্পূর্ণ ক্ষমতা আমরা আসলে পারবো না এটা তৈরি করা, কারণ হচ্ছে এই টেকনোলজি বারবার চেঞ্জ হচ্ছে এবং রিট্রেনিং এর দরকার হয়। আমাদের রেগুলারলি কম্পিউটার পার্সোনাল সমস্ত সরকারি দপ্তরে কখনোই পরিপূর্ণভাবে তৈরি করা যাবে না, এই রিট্রেনিং দেওয়ার মতো আমার আসলে সুযোগ হবে না। কিন্তু যেটা দরকার যে আমাকে কাজটা বুঝে নিতে হবে, যেখানে একটু আগে যেটা আপনি বলেছিলেন যে জেনারেলের দুইটা স্ট্যান্ডার্ড হলো, আমি যদি কোডটা নিয়ে নিতাম, যদি আমি সোর্স কোডটা যদি আমার কন্ট্রাক্টে বিল্ট ইন থাকতো যে সোর্স কোড আমাকে দিতে হবে, তাহলে কিন্তু আমি এই প্রবলেমে পড়তাম না, কারণ ওই সোর্স কোডটাকে আমি কনভার্ট করতে পারতাম। কাজে মূল জিনিস আমাদের কি সমস্যা। আমার মনে হয় যে আমি বলে ফেলেছি, কিন্তু আমরা একটা আজকের সভাতে মোটামুটি কিছুটা দিক নির্দেশনা পেলাম। এইগুলো যদি আমরা পরিপূর্ণভাবে একটা ইমপ্লিমেন্টেশনের পথে যেতে পারি, এবং কাজ কিন্তু কিছু হয়ে আছে, কাজে এখানে আমাদের একটা অ্যাওয়ারনেসটা হলো এবং আমরা এগুলোকে এগিয়ে যাওয়ার মধ্যে এগুলোকে সম্ভব করবো। আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদের বক্তব্য এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি।